আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ জেল ব্রেক মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা মরিস নামে এক ধূর্ত চোরকে দেখি। ব্যাংক ডাকাতির সময় পুলিশ তাকে ধরে ফেলেছিল এবং যাবজ্জীবন কারাদণ্ডের জন্য তাকে বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার আলকাট্রাজে নিয়ে যাওয়া হয়। আলকাট্রাজ হল সমুদ্রের মাঝখানে একটি ছোট দ্বীপে নির্মিত কারাগার। এর মানে যদি কোনো বন্দী জেল ভেঙে বের হওয়ায় সফলও হয়, তবুও সে পালাতে পারবে না, কারণ চারপাশের পানি সমস্ত পথ বন্ধ করে দেয়। এই কারণে কারাগারটি বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে খ্যাতি অর্জন করেছিল। এখানে কেবলমাত্র সবচেয়ে বিপজ্জনক এবং হাই প্রোফাইল অপরাধীদের রাখা হতো। কিন্তু শীঘ্রই এই কারাগারের সুনাম ধ্বংস হতে চলল, কারণ এখন ফ্র্যাঙ্ক মরিস নামে একজন বিপজ্জনক চোর আলকাট্রাজে এসেছে। সে এমন একজন ব্যক্তি যে আগেও বেশ কয়েকটি কারাগার থেকে সফলভাবে পালিয়ে গিয়েছে। তবে এবার মরিস কিছুটা নার্ভাস বোধ করছিলেন, কারণ এই কারাগারটি তার চরম নিরাপত্তার জন্য পরিচিত ছিল। তবুও মরিসের এখানে পুরো জীবন কাটানোর কোনো ইচ্ছা ছিল না। সে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে চেয়েছিল। কারাগারে প্রবেশের মুহূর্ত থেকেই মরিস মুক্ত হওয়ার উপায়গুলো নিয়ে ভাবতে শুরু করে। তাকে মাথা থেকে পা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছিল এবং তারপর তার কক্ষে আটকে রাখা হয়। একজন প্রহরী তার কাছে এসে বলল, আলকাট্রাজে স্বাগতম, এবং এখান থেকেই আসল গল্প শুরু হয়। হঠাৎ একটি জোরালো ঘণ্টা বেজে উঠল আর সব সেলের দরজা আপনা আপনি খুলে গেল। অফিসাররা সব বন্দীকে বের করে আনলেন। এই জেলের শৃঙ্খলা ছিল অত্যন্ত কঠোর। প্রতিটি বন্দীকে পরিচ্ছন্ন থাকতে হতো এবং নির্দিষ্ট সময়ে তাদের সেলে ফিরে যেতে হতো। সবাই একই পোশাক পরেই নাস্তার লাইনে দাঁড়াত। সকালের নাস্তার সময় মরিস লিটমাস নামে এক বন্দীর সঙ্গে দেখা করে। মরিস বলল, আমার একটা কাটাও নেই, এখন আমি নুডলস কিভাবে খাবো? লিটমাস উত্তর দিল, আরে এটা তোমার বাড়ি নয়, তোমাকে যা দেওয়া হয় তাই খাও। তারপর উলফ নামের এক বিপজ্জনক বন্দী মরিসকে উত্ত্যক্ত করা শুরু করে। কারাগারের অনেকেই উলফকে ঘৃণা করত। সে যখন ইচ্ছে অন্যদের ধরমক দিত এবং তার বিরুদ্ধে ধর্ষণের মতো কয়েকটি মামলাও ছিল। এই কারাগারে অনেক বিপজ্জনক অপরাধী বন্দী করা হয়েছিল। নাস্তার সময় লিটমাস মরিসের কাছ থেকে কিছু খাবার চাইল এবং মরিস তাকে তার প্লেট দিল। কিন্তু যখন মরিস টেবিলের নিচে তাকালো, তখন বুঝতে পারল লিটমাস নিজে খাবার খাচ্ছে না, সে সেটা একটি ইঁদুরকে খাওয়াচ্ছিল। সেই রাতে একজন প্রহরী এসে মরিসকে ওয়ার্ডেনের কাছে নিয়ে গেল। মরিস যখন ওয়ার্ডেনের অফিসে পৌঁছালো, ওয়ার্ডেন বললেন, আমি জানি তুমি খুব তীক্ষ্ণ মনের এবং বুদ্ধিমান, কিন্তু এখানে এসব করে কি লাভ? তোমার মতো অনেক লোক এসেছে এবং গেছে, কিন্তু কেউই কখনো এখান থেকে পালাতে পারেনি। ওয়ার্ডেন আরও বললেন, এই কারাগারে নিয়মকানুন খুবই কঠোর। কেউ প্রতি 2 মাসে একবারই তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবে, এবং তাও যদি আমার মেজাজ ভালো থাকে। ওয়ার্ডেন ছিলেন অত্যন্ত কঠোর মানুষ। তিনি ছোটখাটো ভুলের জন্য বন্দীদের কড়া শাস্তি দিতেন। তিনি মরিসকে সতর্ক করে বললেন, এখান থেকে পালানোর কথা ভাবিও না, নইলে তোমাকে টুকরো টুকরো করে ফেলা হবে। মরিস শান্তভাবে উত্তর দিল, না স্যার, আপনি যখন এখানে থাকবেন ততক্ষণ কে পালানোর কথা ভাববে? কিন্তু বাস্তবে মরিস প্রথম দিন থেকেই তার পালানোর পরিকল্পনা শুরু করে দিয়েছিল। এদিকে সুযোগ পেয়ে মরিস চুপি চুপি ওয়ার্ডেনের নেল কাটারটি চুরি করে নিল। একটি ছোট জিনিস, কিন্তু মরিস জানত আলকাট্রাজের মতো জায়গায় এমন একটি ছোট হাতিয়ারও অনেক কাজে লাগতে পারে। সে সেলে ফিরেই নেল কাটারটি তার বাইবেলের ভিতরে লুকিয়ে রাখল। পরের দিন উলফ আবার বাথরুমে মরিসকে হয়রানি করতে শুরু করল, কিন্তু এবার মরিস তাকে যেতে দিল না। তিনি তার আসল রূপ দেখালেন, উলফকে ধরে লাঠি হামলা করে মারধর করল। সেই লড়াইয়ের পর মরিস কারাগারে একটি বিশেষ মর্যাদা পাতল। সবাই তাকে ভয়ের চোখে দেখতে শুরু করল। পরে মরিসকে লাইব্রেরিতে কাজ দেওয়া হয়। সেখানে তার পরিচয় হয় ইংলিশ নামে এক বন্দীর সাথে। ইংলিশ আলকাট্রাজের একজন জ্যেষ্ঠ বন্দী ছিলেন। তাকে 2 জনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। তিনি জীবনের অর্ধেক সময় এই কারাগারে কাটিয়েছেন এবং এখানকার প্রতিটি কোণ ও গোপনতা সম্পর্কে জানতেন। ভেতরে যা কিছু ঘটত তার বেশিরভাগই তিনি জানতেন। এমনকি সেই সকালে মরিস আর উলফের লড়াইটাও তিনি জানতেন। ইংলিশ মরিসকে কয়েকটি বই দিল, যেগুলোকে মরিসকে অন্য বন্দীদের কক্ষে পৌঁছে দিতে হতো।
পরবর্তী দৃশ্যে আমরা একটি খোলা উঠোন দেখি, যেখানে বন্দীরা বিভিন্ন ধরনের খেলা খেলছে। তারপর মরিসের পরিচয় হয় ডক নামে একজন শিল্পীর সাথে, যে নিজের প্রতিকৃতি আঁকছে। ডক খুব সরল ও ভদ্র একজন মানুষ। বহু বছর ধরে সে এখানে সাজা ভোগ করছে। সে ছবিতে গভীর আগ্রহী এবং তার বেশিরভাগ সময়ই ছবি আঁকতেই কাটে। ডক বলে যে আলকাট্রাজের মতো কারাগারে কেউ পাগল হয়ে যেতে পারে, কিন্তু ছবি আঁকা তার মনকে স্থিতিশীল ও জীবিত রাখে। মরিস ডককে জিজ্ঞেস করল, তুমি কেন তোমার ছবিতে ওই ফুলটা এঁকেছ? তোমার শার্টে তো এমন ফুল নেই। ডক উত্তর দিল, এই ফুলটা আমার সুখের প্রতীক, শুধু সেই একমাত্র সুখ যা আমি আমার চিত্রকর্মে পাই, আমার হৃদয়ে না। তারপর যখন মরিস ডান দিকে তাকাল, দেখল ইংলিশ ওপরে বসে আছেন। মরিস তার দিকে চলে গেল, কিন্তু ইংলিশের অনুসারীরা তাকে মাঝপথে থামাল। ইংলিশ ইঙ্গিত করে বলল যেন মরিস তাদেরই একজন। মরিস ইংলিশের পাশে বসে সঙ্গে সঙ্গে তার পালানোর পরিকল্পনা খুলে বলল। সে ইংলিশকে বলল যে এই কারাগার থেকে পালাতে তার সাহায্য চাই। ইংলিশ হেসে বলল, শোন বাছা, এটা শুধুই একটা কারাগার নয়, এটা আমাদের সবার কবরস্থান। যদি কেউ এখান থেকে বেরোতে চায়, তাকে আগে মরতে হবে, তবেই তার মৃতদেহ এখান থেকে বের হয়ে যেতে পারে। ধরো, তুমি কোনোভাবে বিশাল দেয়াল বেয়ে উঠলে, মারাত্মক বেড়া পার করলে এবং অলৌকিকভাবে শত শত প্রহরীর হাত থেকে পালিয়ে গেলেও তবু তুমি বাঁচতে পারবে না, কারণ সমুদ্র তোমার পথ আটকে দেবে। তাই তোমার সময় নষ্ট করো না, চুপচাপ সাজা ভোগ করো, অন্তত তুমি বেঁচে থাকবে। কিন্তু মরিস দৃঢ় প্রতিজ্ঞা ছিল, যে কোনো মূল্যে সেই কারাগার থেকে পালাতে চেয়েছিল। সেই রাতে একজন অফিসার এসে বলল, পরের দিন থেকে মরিসকে কাঠমিস্ত্রির কাজে নিয়োগ করা হয়েছে, যেখানে প্রতি ঘন্টায় তাকে 50 সেন্ট দেওয়া হবে। মরিস কাজটি তৎক্ষণাৎ গ্রহণ করে ভেবেছিল এখানে এমন কিছু সরঞ্জাম মিলতে পারে যা তার পালানোর পরিকল্পনায় কাজে লাগবে। পরের দিন মরিস লিটমাসকে জিজ্ঞেস করলেন, এই জায়গা থেকে পালানোর কোনো সম্ভাবনা আছে কি না? লিটমাস হেসে বললেন, এটা সহজ, প্রতিটি সেলের একটি বায়ু চলাচল পথ আছে, তুমি এটিকে ব্যবহার করে ছাদে পৌঁছাতে পারো, সম্ভবত এটিই তোমার পালানোর পথ। এই বলে তিনি হেসে চলে গেলেন। তারপর ডগ মরিসকে সতর্ক করে বললেন যে উল্ফ তার দিকে আসছে। ঠিক তখনই উল্ফ একটি ছুরি নিয়ে মরিসকে আঘাত করতে হাজির হল। মরিস দ্রুত তার কোট হাতে জড়িয়ে ধরে লড়াই শুরু করল। বিশৃঙ্খলার মধ্যে একজন প্রহরী ছুটে এলে উল্ফ তার পরিবর্তে প্রহরীকে ছুরিকাঘাত করল। পরিস্থিতি দ্রুত আরও খারাপ হয়ে গেল এবং ওয়াচ টাওয়ারের রক্ষীরা লড়াই থামানোর জন্য গুলি চালালো। অবশেষে মরিস এবং উল্ফ থামল। মরিসের কোনো ধারণা ছিল না যে ওয়াচ টাওয়ারে সশস্ত্র রক্ষীরা রয়েছে এবং সেই মুহূর্ত থেকে তিনি কারাগারের প্রতিটি খুঁটিনাটি সাবধানে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। পরে মরিস এবং উল্ফকে ডি ব্লকে নিয়ে যাওয়া হলো, এমন একটি জায়গা যেখানে বন্দীদের সম্পূর্ণ অন্ধকারে আটকে রাখা হতো এবং রাতভর নির্যাতন করা হতো। কেউ সেখানে শেষ হতে চায়নি। যাওয়ার আগে উল্ফ মরিসকে হুমকি দিল, মনে রাখো, একদিন তুমি আমার হাতে মারা যাবে। সেই রাতে মরিস চরম নির্যাতন সহ্য করল, যা তাকে ভয়াবহ অবস্থায় ফেলে দিল। 2 সপ্তাহ অন্ধকার কক্ষে কাটানোর পর অবশেষে তাকে তার নিয়মিত কক্ষে ফিরিয়ে আনা হলো। সেখানে তিনি লিটমাসের কাছ থেকে তার পোষা ইঁদুরের মাধ্যমে পাঠানো একটি ছোট চিরকুট পেলেন, যাতে লেখা ছিল, পুনরায় স্বাগতম মরিস। একদিন চার্লি নামে একজন নতুন বন্দী এলো এবং তাকে মরিসের পাশের সেলে রাখা হলো। তারা দুজন খুব দ্রুত বন্ধু হয়ে গেল এবং শীঘ্রই মরিস চার্লিকে তার অন্যান্য বন্ধুদের সাথেও পরিচয় করাল। প্রায় একই সময়ে ওয়ার্ডেন সমস্ত কারাগারের কক্ষ আকস্মিকভাবে পরিদর্শন করার সিদ্ধান্ত নিলেন। ডকের কক্ষে প্রবেশ করে তিনি দেখলেন এটি সুন্দর চিত্রকর্মে ভরা। ওয়ার্ডেন অবাক হলেন যে ছবির সংখ্যা কত দ্রুত বাড়ছে। এর মধ্যে ডক নিজেও ওয়ার্ডেনের একটি প্রতিকৃতি এঁকেছিলেন। এটি দেখে ওয়ার্ডেন হাসলেন, কিন্তু কেউ জানত না কেন। পরের দিন ওয়ার্ডেন রক্ষীদের নির্দেশ দিলেন ডকের সেল থেকে সমস্ত ছবি ফেলে দিতে।
এই সিদ্ধান্ত ডগকে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে দিল, কারণ তার ছবি তাকে বাঁচিয়ে রাখার একমাত্র জিনিস ছিল। সে তার তৈরি প্রতিটি জিনিসকে ভালোবাসত, এটাই তার সুখের একমাত্র উৎস, এবং এখন সেটিও কেড়ে নেওয়া হলো। মরিস তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল। ঠিক আছে ডগ, ওগুলো শুধু ছবি ছিল, তুমি নতুন ছবি বানাতে পারো। কিন্তু ডগ সেই ধাক্কা থেকে সেরে উঠতে পারল না। পরের দিন ডগের মানসিক অবস্থা দেখে মরিস একজন প্রহরীকে বললেন, দয়া করে তার ওপর নজর রাখবেন, তিনি খুব বিরক্ত দেখাচ্ছেন, আমার ভয় হচ্ছে তিনি নিজের ক্ষতি করতে পারেন। কিন্তু প্রহরী ঠান্ডা গলায় উত্তর দিলেন, নিজের কাজে মন দাও। পরে ডগকে মরিসের সঙ্গে কাঠমিস্ত্রির দোকানে কাজ করার জন্য নিয়োগ করা হলো। একদিন ডগ গোপনে মরিসের পকেটে কিছু একটা রেখে দিল। তারপর কাঠের কাজের জন্য ব্যবহৃত কুঠারটা হাতে নিয়ে হঠাৎ এক প্রহরীকে ডাকল, আর তার সামনেই নিজের 3টা আঙুল কেটে ফেলল। যন্ত্রণায় চিৎকার করতে করতে সে বলল, আমার এমন আঙুলের দরকার নেই যারা আর রং করতে পারে না। রক্ষীরা দ্রুত এসে তাকে আটক করে নিয়ে গেল। পরে মরিস দেখল ডগ তার কোটের পকেটে একটা ফুল রেখেছিল, সেই একই ফুল যা সে তার ছবিতে আঁকত। মরিস সঙ্গে সঙ্গে বুঝতে পারল ডগ বলতে চেয়েছিল, ওরা আমার সুখ কেড়ে নিয়েছে। মরিস ডগের কাঁটা আঙুলগুলো তুলে একটা বাক্সে রেখে একজন প্রহরীকে দিয়ে বলল, যাও, এগুলো তোমার ওয়ার্ডেনকে দাও, এগুলো দেখে সে নিশ্চয়ই খুব খুশি হবে। পরের দিন মরিস তার কক্ষে চুপচাপ বসেছিল। তখন সে দেখল একটা তেলাপোকা বাতাস চলাচলের পথে ঢুকে যাচ্ছে। এতে তার মাথায় নতুন একটা ধারণা এলো, এই পথটাই হয়তো বাইরে যাওয়ার রাস্তা হতে পারে। এদিকে ইংলিশ এসে জানাল ডগ নিজের আঙুলগুলো কেটে ফেলেছে, কারণ তার রং করার অনুমতি চিরতরে বাতিল করা হয়েছে। এই কারণে সে মানসিকভাবে ভেঙে এমন ভয়ঙ্কর কাজ করেছে। এটা শুনে মরিস রাগে ফেটে পড়ল। পরের দিন ডাইনিং হলে ওয়ার্ডেন মরিসের কাছে এসে জিজ্ঞাসা করল, ডগকে নিয়ে তুমি এত চিন্তিত কেন? মরিস শান্তভাবে উত্তর দিল, এমন কিছু না। তারপর সে তার আসনে ফিরে গিয়ে বসল। সেখানে তার দেখা হলো জন এবং ক্ল্যারেন্স নামে 2 ভাইয়ের সঙ্গে। মরিস তাদের সঙ্গে এমনভাবে কথা বলল যেন সে তাদের আগেই চিনত, এবং সত্যিই তাই। জন আর ক্ল্যারেন্স ছিল তার পুরনো জেলের সঙ্গী। এখন জনের কাছে পালানোর ধারণাটা আরও বাস্তব মনে হলো, কারণ 2 ভাই মরিসের মতোই বুদ্ধিমান ছিল। সেই মুহূর্ত থেকেই তারা 3 জন মিলে আলকাট্রাজ থেকে পালানোর সাহসী পরিকল্পনা শুরু করল। বিকেলে চার্লির প্রেমিকা তার সঙ্গে দেখা করতে এলো। একই সময় ইংলিশের মেয়েও তার সঙ্গে দেখা করতে এলো। মেয়েকে দেখেই ইংলিশের চোখে জল চলে এলো, কারণ সে তার অনুপস্থিতিতে অনেক বড় হয়ে গেছে। সে অনুভব করল তার মেয়ের পুরো শৈশবটাই সে হারিয়ে ফেলেছে। অন্যদিকে চার্লির স্ত্রী তাকে জানালেন যে তার মা খুব অসুস্থ, আর ডাক্তার বলেছেন তিনি 1 মাসের বেশি বাঁচবেন না। এই খবর শুনে চার্লি গভীরভাবে ভেঙে পড়ল এবং আলকাট্রাজ থেকে পালানোর চিন্তা করতে লাগল। কিন্তু সে আরও কিছু বলার আগেই একজন প্রহরী এসে জানালো সাক্ষাতের সময় শেষ। চার্লি খুব মন খারাপ করে ফেলল। সেই রাতে সে মরিসকে বলল, যদি কখনো এখান থেকে পালানোর পরিকল্পনা করো তাহলে আমাকেও সঙ্গে নিও। পরের দিন মরিস, চার্লি, জন এবং ক্ল্যারেন্স গোপন বৈঠকে জড়ো হয়। মরিস বোঝালেন যে প্রতিটি সেলে একটি বায়ু চলাচলের পথ আছে যা ছাদের দিকে খোলা। তিনি বললেন, কারাগার লবণাক্ত সমুদ্রের মধ্যে হওয়ায় সময়ের সঙ্গে দেয়ালগুলো কিছুটা দুর্বল হয়ে গেছে। আমার কাছে ইতিমধ্যেই একটি পেরেক কাটার যন্ত্র আছে, তিনি বললেন। আমি প্রতি রাতে ধীরে ধীরে খনন শুরু করেছি। যদি আমি সাবধানে কাজ চালাই তাহলে ছাদে পৌঁছানোর জন্য একটি ছোট সুড়ঙ্গ খুঁড়ে ফেলতে পারব। একবার আমি সেখানে পৌঁছালেই বাকিটা পরিকল্পনা করা যাবে। জন তখন জিজ্ঞেস করল, কিন্তু যদি রাতে রক্ষীরা সেল, টয়লেট বা তল্লাশি করে এবং আপনাকে অনুপস্থিত দেখলে তারা সন্দেহ করবে নাকি? ক্ল্যারেন্স হেসে বলল, তার সমাধান আছে। এখানে একজন নাপিত আছে যে বন্দীদের চুল কেটে দেয়। আমি তাকে ভালোভাবে চিনি, সে আমাদের চুল সংগ্রহ করে দিতে পারবে, আর আমরা সেই চুল ব্যবহার করে বিছানায় রাখার মতো ডামি মাথা বানিয়ে রাখব। তাই আমরা সুড়ঙ্গ ভেদ করে ছাদে গেলেও রক্ষীরা তল্লাশির সময় কিছু অস্বাভাবিক খুঁজে পাবে না।
তবে দলের বড় সমস্যা ছিল যদি তারা কারাগার থেকে বেরো হয় তারা কিভাবে সমুদ্র পার হবে। মরিস জনের থেকে ফিরেই বলল, এখাই তোমার সাহায্য লাগবে। তুমি পোশাক বিভাগের কাজে কাজ করো। তোমরা রক্ষীদের জন্য যে রেনকোট বানায় তার মধ্যে কিছু চুরি করে আমাকে দাও। আমরা সেগুলো একত্র সেলাই করে ভেলা আর লাইফ জ্যাকেট বানাবো। এভাবেই আমরা সমুদ্র পার হতে পারবো। চার্লি তৎক্ষণাৎ বলল, ভাই আমাকেও কিছু দাও, আমি সাহায্য করব। মরিস বলল, যখন আমি ভেন্টিলেশন গ্রিল খনন করব তুমি পাহারা দাও। যদি কোনো প্রহরী আসে তুমি আমাকে সাবধান করবে, আর যখন তুমি খনন করবে আমি পাহারা দেব। মরিসের পরিকল্পনা সবার পছন্দ হলো, আর তারা তার রাতেই কাজ শুরু করল। কিন্তু কংক্রিটের দেয়াল ঘোরার জন্য নেইল কাটারের যন্ত্রটি খুব ছোট ছিল। মরিসকে প্রচুর শক্তি প্রয়োগ করতে হচ্ছিল। কাজটি ক্লান্তিকর ছিল, তার হাতে ক্ষত হচ্ছিল, তবু সে থামল না। ধীরে ধীরে অগ্রগতি দেখা দিল। পরের দিন রাতের খাবারে মরিস বন্ধুদের বলল, আমার বড় হাতিয়ার দরকার। কেবল নেইল কাটার দিয়েই দেয়াল খোঁড়া খুব কঠিন। তখনই তার মাথায় কৌশল এলো। সে ইচ্ছাকৃতভাবে চামচটিকে তার জুতার ওপর ঘষে নোংরা করল। তারপর সে একটি প্রহরীকে ডেকে বলল, এই চামচটা নোংরা, দয়া করে আমাকে আরেকটি দাও। অন্যান্য বন্দীরাও একইভাবে নিজেদের চামচ বদলার অনুরোধ করল। গার্ড সন্দেহ করলে কিচ্ছু না পেয়ে চামচগুলো বদলাতে রাজি হল। সে অন্য টেবিলে গিয়ে আরেকজন গার্ডকে ডেকে নিল। সেই সময় জন গার্ডকে বিভ্রান্ত করে গল্প বলতে শুরু করল। সুযোগ নিয়ে মরিস চুপচাপ একটির বদলে দুটি চামচ নিয়ে পকেটে লুকিয়ে নিল এবং তার সেলে ফিরে গেল। সেই রাতে ইংলিশ মরিসকে একটি বই দিতে এলে মরিস জিজ্ঞাসা করল, ওয়ার্কশপে কোনো ওয়েল্ডিং সরঞ্জাম পাওয়া যায় কি? ইংলিশ তৎক্ষণাৎ বুঝে গেল যে মরিস এখনও পালানোর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। সে গম্ভীরভাবে বলল, আমি আগেই বলেছি এটার অর্থ নেই, তুমি ধরা পড়বে, এমনকি জীবনও হারাতে পারো। আমি এত বছর ধরে কখনো পালানোর চেষ্টা করিনি, কারণ এটা অসম্ভব। তবু তুমি যদি এত একগুঁয়ে হও তাহলে চেষ্টাও করে দেখো। মরিস সতর্কবার্তা উপেক্ষা করে তার পরিকল্পনা চালিয়ে নিল। পরের দিন সে লিটমাসকে একটি দেশলাইয়ের কাঠি চেয়ে বলল, তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমার ইঁদুরকে প্রতিদিন আমার ভাগের খাবার দেব। লিটমাস খুশি হয়ে রাজি হল, কারণ সে তার পোষা ইঁদুরকে ভালোবাসত। সেই রাতেই লিটমাস মরিসকে দেশলাইয়ের কাঠিগুলো দিল। এরপর মরিস নেইল কাটার থেকে একটি হাতল বের করে আনল। তিনি এটিকে একটি ছোট বেলচা বানাবেন বলে ভাবলেন। চামচ ভেঙে তিনি নেইল কাটারের হাতলের সাথে লাগালেন। তারপর দেশলাইয়ের কাঠি ব্যবহার করে ধাতু উত্তপ্ত করে একত্র করে তিনি একটি ধারালো খনন সরঞ্জাম তৈরি করলেন। চার্লি আহারা দিলেন। মরিস এয়ার ভেন্টের চারপাশে খোঁড়াখুঁড়ি শুরু করল। যদি কোনো প্রহরী এসে পড়ে চার্লি বাঁশি বাজিয়ে সতর্ক করবে, এটাই তাদের পরিকল্পনা। কিন্তু পাহারা দেওয়ার সময় চার্লি হঠাৎ ঘুমিয়ে পড়ল। খানিক পরে এক প্রহরী করিডোর দিয়ে হেঁটে এলো। ভাগ্যক্রমে ইংলিশ ঠিক সময় হাজির হয়ে সরল কথোপকথন শুরু করে প্রহরীকে বিভ্রান্ত করলেন। তাদের কথার আওয়াজে চার্লি জেগে উঠল, কিন্তু তীব্র উত্তেজনায় সে বাঁশি বাজাতে পারল না। ভয়ে সে কিছু একটা ফেলে দিল। মরিস তাৎক্ষণিক সংকেত ধরল। সে ভেন্ট ঢেকে বিছানায় শুয়ে নিল যেন কিছুই হয়নি। গার্ড ভেতরে ঢোকেও বলল, এখানে কি পোড়া গন্ধ আসে? মরিস নির্দোষভাবে বলল, স্যার, আপনার উপস্থিতিতে কে ধূমপান করার সাহস করবে? আমি কিছুই গন্ধ কাচ্ছি না। গার্ড দোষামত পেয়ে হাসি দিয়ে বাইরে চলে গেল। সে চলে যাওয়ার পর মরিস কাজ শুরু করল এবং ভেন্টের চারপাশের কংক্রিট সরাতে লাগল। কিন্তু খুব শীঘ্রই সে দেখে যে ভেন্টিলেশন গ্রিল ধাতের স্ক্রু দিয়ে জোড়া লাগানো, অর্থাৎ সেগুলো কেটে ফেলার জন্য তার আরেকটু ধারালো যন্ত্রের প্রয়োজন হবে। এই সময়কালে যখনই মরিস বাইরে যাওয়ার সুযোগ পেত সে চুপচাপ গ্রিল থেকে বের হওয়া সিমেন্টের টুকরোগুলো ফেলে দিত। পরের দিন কাঠমিস্ত্রির কাজের সময় সে ছুরির মতো ধারালো একটি ধাতুর টুকরো তুলত। কিন্তু চার্লি জিজ্ঞেস করল, মেটাল ডিটেক্টরের হাতে ধরা না পড়লে তুমি কিভাবে এটি বের করবে? মরিস আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমি সব দেখব। মরিস যখন বাইরে গেল দরজার মেটাল ডিটেক্টর বিপ শব্দ করতে শুরু করল। আসলে মরিসের হাতে ধাতুটি ছিল। প্রহরী জিজ্ঞেস করল,
তুমি এটা কেন বহন করছো? মরিস উত্তর দিল, স্যার, আমি ভেবেছিলাম এটাকে কাপড় ঝুলানোর জন্য ব্যবহার করতে পারি। প্রহরী বলল, অতি চালাকি করো না, এটা আমাকে দাও। এই বলে প্রহরী ধাতুটি নিয়ে পরীক্ষা করল এবং তারপর মরিসকে ছেড়ে দিল। কিন্তু মরিস সত্যিই চালাক ছিল। আসলে সে দুটি ধাতুর টুকরো চুরি করেছিল, একটি হাতে রেখেছিল আর অন্যটি জুতার ভেতরে লুকিয়ে রেখেছিল। সেই ধারালো ধাতুর টুকরো দিয়ে সে গ্রিল কেটে শুরু করল। এবার রক্ষীদের ফাঁকি দেওয়ার জন্য নকল মাথা তৈরি করার সময় এসেছে। 4 বন্ধুর প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব ছিল। চার্লি একজন রক্ষীর কাছ থেকে কিছু রং নিয়ে বলল যে সে ছবি আঁকে। রক্ষী অস্বীকার করল না এবং তাকে রংটি দিয়ে দিল। গর্ত থেকে বের হওয়া কংক্রিট মরিস মিহি গুঁড়ো করে ফেলল। জন নাপিতের দোকান থেকে চুল সংগ্রহ করল আর ক্ল্যারেন্স লাইব্রেরি থেকে পুরনো বই সংগ্রহ করল। সমস্ত উপকরণ একত্রিত করে মরিস জল এবং পুরনো ম্যাগাজিন ব্যবহার করে ডামি হেড তৈরি করল। রং লাগিয়ে এবং নকল চুল সংযুক্ত করে তারা এমন একটি ডামি হেড বানান যা একদম আসল দেখায়। মরিস আরও নকল কার্ডবোর্ড দিয়ে দেয়াল তৈরি করল, যাতে কেউ সন্দেহ না করে যে কেউ সামনের দেয়ালে গর্ত করেছে। এক রাতে মরিস একা ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার তৈরি নকল মাথাটি বিছানার ওপর রেখে কম্বল দিয়ে ঢেকে দিল। এরপর নকল কার্ডবোর্ড নিয়ে সুড়ঙ্গ থেকে বের হলো। পাইপ ধরে ধীরে ধীরে ছাদে উঠতে লাগল আর চার্লি বাইরে পাহারা দিচ্ছিল। ছাদে পৌঁছলে মরিস দেখল ওপরে লোহার গ্রিল আছে, যা লাফ দিয়েও পৌঁছানো সম্ভব নয়। ইতোমধ্যে একজন প্রহরী এসে চার্লিতে জিজ্ঞেস করল, তুমি এত রাতে ছবি আঁকছো কেন, আর তোমার বন্ধু মরিস এত তাড়াতাড়ি ঘুমাতে গেল কেন? চার্লি বলল, হ্যাঁ স্যার, মরিস আজ কাঠমিস্ত্রির কাজ করে ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি ঘুমাতে গেল। হঠাৎ প্রহরীর লাঠিটি হাত থেকে পড়ে গেল। যখন সে লাঠিটি তুলে নিল তখন লক্ষ্য করল মরিসের চুল অদ্ভুত দেখাচ্ছে। চার্লি ভয়ে কাঁপতে লাগল, ভাবল ধরা পড়েছে। প্রহরী মরিসের সেলের দিকে হাত বাড়ালেন এবং চুল স্পর্শ করলেন। ঠিক সেই মুহূর্তে মরিস সঠিক সময়ে বিছানায় ফিরে শুয়ে পড়তে সক্ষম হল। পরের দিন মরিস তার বন্ধুদের বলল যে ছাদে যাওয়ার একটি রাস্তা আছে, কিন্তু সেটা একটি উঁচু লোহার গ্রিল দিয়ে আটকে আছে। আমার অন্য বন্ধুদের সাহায্য লাগবে, সে বলল। জন উত্তর দিল, আমি আমার ভেন্ট সম্পূর্ণভাবে খনন করেছি, আজ রাতে সেখানে পৌঁছাবো, আমরা একসাথে গ্রিল খুলব। সেই রাতে মরিস এবং জন তাদের ভেন্টের মধ্য দিয়ে ছাদে পৌঁছালো। জন মরিসকে তুলে ধরল আর মরিস গ্রিল ধরল। জন দেখল লোহার গ্রিলটি অত্যন্ত শক্তিশালী এবং সম্পূর্ণভাবে ঢালাই করা। একমাত্র উপায় ছিল ড্রিল মেশিন দিয়ে কেটে ফেলা। পরের দিন সঙ্গীত ক্লাস চলাকালীন সবাই তাদের বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। ঠিক তখন মরিসের চোখ পড়ল কাছে রাখা একটি ছোট বৈদ্যুতিক পাখার উপর। এই দেখে মরিস একটি ধারণা পেল, তিনি সেই পাখাটিকে ড্রিল মেশিনে পরিণত করতে পারেন। তিনি চার্লিকে বলল কিভাবে পাখাটি লুকিয়ে রাখতে হবে এবং তাকে নিরাপদে বের করে আনতে হবে। চার্লি চালাকি করে পাখাটি তার বাদ্যযন্ত্রের বাক্সের ভিতরে লুকিয়ে রাখল। যখন রক্ষীরা বাক্স পরীক্ষা করল তারা পাখা লক্ষ্য করল না, তাই চার্লি নিরাপদে এটি মরিসের কাছে নিয়ে এলো। মরিস পাখা হাতে পেতেই কাজ শুরু করল। কয়েক ঘন্টার চেষ্টার পর সে এটিকে একটি কার্যকরী ড্রিল মেশিনে পরিণত করল। সেই রাতে মরিস এবং চার্লি ছাদে উঠে ড্রিল দিয়ে লোহার রড কাটতে শুরু করল। ড্রিলের শব্দ খুব জোরে ছিল। রক্ষীরা ছাদের দিকে এগোতে লাগল, কিন্তু ততক্ষণে মরিস একটি রড কেটে ফেলতে সক্ষম হয়েছিল এবং ড্রিলের শব্দ থেমে গেল। নীরবতা দেখে রক্ষীরা ধরে নিল কিছু হয়নি এবং ফিরে গেল। এবার 4 জন বন্ধু তাদের পালানোর সমস্ত পথ প্রস্তুত করল। অবশেষে মঙ্গলবার রাতে তারা বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার আলকাট্রাজ থেকে পালানোর জন্য তৈরি হল। এতদিন পর্যন্ত কেউ কখনো সেখান থেকে পালাতে পারেনি।
পরের দিন তারা আবার সিনেমা হলে দেখা করল, যেখানে সবাই সিনেমা দেখছিল। সিনেমার কোলাহলের মাঝে মরিস জন ও ক্ল্যারেন্সকে জিজ্ঞেস করল তাদের ভেন্ট প্রস্তুত আছে কিনা, এবং যে রেইনকোটগুলো টিউব ও লাইফ জ্যাকেটে পরিণত হবার কথা ছিল তা কেমন হলো। তারা বলল সব কিছু প্রস্তুত, ডামি মাথাগুলো পুরো প্রস্তুত। অবশেষে তাদের পালানো এখন শুধু সময়ের ব্যাপার। পরের দিন সকালে নাস্তার সময় মরিস ডকের দেওয়া ফুলটি টেবিলের ওপর রাখলেন। ওয়ার্ডেন ফুলটি দেখে হাত দিয়ে তা পিষে ফেললেন। এটা দেখে লিটমাস রেগে গেলেন। রাগে লিটমাস ওয়ার্ডেনকে আক্রমণ করতে গিয়ে হঠাৎ লিটমাস হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান। মরিস ওয়ার্ডেনের ওপর রেগে গেলেন এবং সেই রাতেই তারা 4 জন চিরতরে পালানোর সিদ্ধান্ত নিল। মরিস মধ্যরাতের জন্য অপেক্ষা করছিলেন, আশা করছিলেন তখন রক্ষীদের সতর্কতা কিছুটা কমে যাবে, ফলে পালানো সহজ হবে। ঠিক তখনই মরিসের সেলে ইংরেজ এসে তাকে কিছু বই দিলেন। মরিস বললেন, আমি শেষবারের মতো তোমার সাথে করমর্দন করতে চাই। ইংরেজ বুঝলেন মরিস পালানোর দৃঢ় পরিকল্পনা করছে। কিছু না বলে তিনি চুপচাপ চলে গেলেন। কিন্তু এরপর যা ঘটল তা মরিস কল্পনাও করতে পারেননি। ওয়ার্ডেন হঠাৎ তার সেল পরিদর্শনে এলেন, যেন কেউ পালানোর পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছে। মরিস ভয়ে উঠলেন, কারণ কয়েক মাসের কঠোর পরিশ্রম যেন নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ার্ডেন রক্ষীদের মরিসের সেলের প্রতিটি কোণ পরীক্ষা করার নির্দেশ দিলেন। রক্ষীরা ভেতরের প্রতিটি জিনিসপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলেন। কিন্তু মরিস সাধারণ বন্দী ছিলেন না। তিনি একটি নিখুঁত এবং বিস্তারিত পালানোর পরিকল্পনা করেছিলেন, এমন নিখুঁত যে ওয়ার্ডেন বা তার পূর্বপুরুষরাও ধরতে পারতেন না। রক্ষীরা যেখানে মরিসের খনন করা সুড়ঙ্গের ঠিক সেই জায়গা থেকে সুটকেস সরালেন, তবুও কিছু সন্দেহজনক খুঁজে পাননি, কারণ মরিস সেখানে একটি নকল কার্ডবোর্ডের দেয়াল বসিয়ে রেখেছিলেন। কিছু না পেয়ে ওয়ার্ডেন এবং তার লোকেরা চলে গেল। তবে একজন প্রহরী লক্ষ্য করেছিলেন যে মরিস এবং চার্লি প্রায়ই রাতভর কথা বলত। আমি তাদের মধ্যে কিছু অদ্ভুত অনুভব করি, তিনি বললেন। ওয়ার্ডেন উত্তর দিলেন, ঠিক আছে, আগামীকাল মরিসের সেল পরিবর্তন করুন। তারা একে অপরের কাছাকাছি থাকবে না আর রাতের সময় কথা বলতে পারবে না। পরের দিন নাস্তার সময় উলফ আবার মরিসকে হুমকি দিল যে আজ রাতটি তার শেষ রাত হবে। মরিস হেসে তার বন্ধুদের বলল, এই বোকা ঠিক বলেছে, আজ রাতটি আমার শেষ রাত হবে। কিন্তু বিকেলে উলফ মরিসকে ছুরি দিয়ে আক্রমণ করল। ঠিক তখনই ইংরেজরা এসে উলফকে ধরে ফেল। ইংরেজরাও মরিসকে সাহায্য করতে চেয়েছিল। পরিকল্পনা সফল হোক বা না হোক, তারা চেয়েছিল মরিসের মিশন এগিয়ে যাক। সেই রাতেই মরিস, জন, ক্ল্যারেন্স এবং চার্লি সিদ্ধান্ত নিলেন যে তারা পৃথক ভ্যান্ট দিয়ে পালিয়ে ছাদে দেখা করবে। চার্লি প্রথমে রাজি হলেও তার সেলে ফিরে একা বসে থাকায় সে নার্ভাস হয়ে পড়ে। ভয় পেয়ে সে পালানোর চেষ্টা না করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে মরিস, জন এবং ক্ল্যারেন্স তাদের ভ্যান্ট দিয়ে ছাদে পৌঁছে যায়। তারা অনেকক্ষণ চার্লির জন্য অপেক্ষা করে, কিন্তু স্পষ্ট হয়ে গেলে যে সে আসছে না, তারা তাকে ছাড়াই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চার্লির স্বাধীনতার স্বপ্ন ধীরে ধীরে মুছে যেতে থাকে, কারণ তার বন্ধুরা তাদের পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল। 3 বন্ধু সাবধানে সার্চলাইট এড়িয়ে ছাদের প্রান্তে পৌঁছে যায়। একা বসে থাকা চার্লি তার ভুল বুঝতে পারে এবং অবশেষে সাহস সঞ্চয় করে। সে তার ভ্যান্ট দিয়ে বেরিয়ে ছাদে পৌঁছে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। একা থাকা কারণে সে ওপরের দরজায় উঠতে পারল না। তার ভয় তার স্বাধীনতার সুযোগ নষ্ট করে দিল। ইতিমধ্যে বাকি 3 জন ছাদ থেকে পাইপ বেয়ে মাটিতে নেমে যায়। তারা ওয়াচ টাওয়ারের রক্ষীদের চোখ এড়িয়ে কারাগারের শেষ দেয়ালে পৌঁছে যায়। একে একে তারা বেড়া টপকে আলকাট্রাজ থেকে বেরিয়ে আসে। সমুদ্র তীরের কাছে পৌঁছে তারা রেইনকোট বের করে ভাসমান টিউব তৈরির জন্য বাতাস দিয়ে ফুলাতে শুরু করে। এতে অনেক সময় লেগে গেল, কিন্তু আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত তারা রেইনকোটগুলিকে অস্থায়ী ভেলায় পরিণত করতে সক্ষম হয় এবং জলে ভাসাতে পারে। এইভাবে 3 জন ব্যক্তি পালিয়ে যায়, বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে আলকাট্রাজের খ্যাতি নষ্ট করে। পরের দিন সকালে একজন প্রহরী স্বাভাবিকভাবে প্রতিটি কক্ষ পরীক্ষা করছিলেন। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু চার্লির কক্ষে পৌঁছে তিনি দেখেন চার্লি ভূতের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, অনুতপ্ত। ভেবেছিলেন যদি আগের রাতে আরও সাহস সঞ্চয় করতেন, তিনিও হয়তো পালিয়ে যেতে পারতেন।
প্রহরী জিজ্ঞাসা করলেন, তোমার বন্ধু এখনো এতক্ষণ ঘুমাচ্ছে কেন? এরপর তিনি মরিসের কক্ষে গিয়ে নাম ধরে ডাকলেন। কোনো সাড়া না পেয়ে তিনি রেগে দরজা খুললেন এবং মরিসের মাথার চুল ধরে জাগানোর চেষ্টা করলেন। কিন্তু মুহূর্তেই মাথাটি বিছানা থেকে মাটিতে গড়িয়ে পড়ল। প্রহরী হতবাক হয়ে গেলেন, মরিস চলে গেছে, কেবল ভুয়া মাথাটি রেখে গেছে। আলকাট্রাজ জুড়ে সাইরেন বাজতে শুরু করল। খবর ছড়িয়ে পড়ল যে কিছু বন্দী পালিয়ে গেছে। ওয়ার্ডেন তৎক্ষণাৎ কারাগারের প্রতিটি কোণে তল্লাশি শুরু করলেন। কোনো সন্ধান না পেয়ে তিনি সমুদ্রে অনুসন্ধানের নির্দেশ দিলেন। ওয়ার্ডেন বিশ্বাস করতে পারছিলেন না যে তারা সত্যিই পালিয়ে গেছে। প্রথমে তিনি নিজেকে নিশ্চয়তা দিতে চাইলেন যে তারা নিশ্চয়ই সমুদ্রে ডুবে গেছে, কিন্তু গভীরে তিনি জানতেন ওই তিনজন ছিলেন শক্তিশালী এবং বুদ্ধিমান। হয়তো ঠান্ডা জলের ওপারে তারা স্বাধীনতার বাতাসে শ্বাস নিচ্ছিল। সদর দপ্তরের অফিসাররা ওয়ার্ডেনকে প্রশ্ন করতে লাগল। ওরা যখন পালিয়েছিল তুমি কি ঘুমাচ্ছিলে? তারা জিজ্ঞাসা করল। ওয়ার্ডেন চরম চাপের মধ্যে ছিলেন। এরপর তিনি পালানোর স্থানটির কাছে টিও ফুলটি দেখলেন। এটি একটি চিহ্ন যে মরিস ও ডগকে অপমান করে প্রতিশোধ নিয়েছিল। পরে অনুসন্ধান দলের প্রধান রিপোর্ট দিলেন, স্যার, আমরা সর্বত্র খুঁজেছি, কিন্তু তাদের কোনো মৃতদেহ পাইনি। নিজের চাকরি এবং সুনাম রক্ষা করতে ওয়ার্ডেন তাকে লিখতে বললেন। তিনজন বন্দী পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সমুদ্রে ডুবে মারা গিয়েছিল। কিন্তু কেউই ওয়ার্ডেনের কথায় বিশ্বাস করল না। এই ঘটনার পর ফ্র্যাঙ্ক মরিস আলকাট্রাজ থেকে পালানো প্রতিভা হিসেবে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠেন। 1 বছর পরে আলকাট্রাজ কারাগার স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, কারণ কেউ নিশ্চিতভাবে আর সেখান থেকে পালাতে পারবে না। এভাবেই সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই ছবির কাহিনী শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে। বাই।